আসলে আমরা সবাই জানি যে সাকিবুল নামে এক কিশোর, তার বাড়ি মিতরা। গত 1 তারিখে 1 জুলাই তার ডেড বডি পাওয়া যায় শেষ রাতের দিকে। তো পরে আমরা জানতে পারি যে 30 তারিখে সে মিতরা থেকে তার নিজ বাড়ি থেকে তার বাবার যে অটো রিকশাটি সেটি নিয়ে সে বের হয়েছিল। এরপরে সে যাত্রী পরিবহনের জন্যই সে অটোটি নিয়ে বের হয় এবং তারপরে সে যথাসময়ে ফেরত না আসার কারণে তার বাড়ি থেকে তার খোঁজখবর নেওয়া হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে আসলে তাকে কোথাও পাওয়া যায় না এবং পরে থানা পুলিশের মাধ্যমেই 1 তারিখে তার মৃতদেহ রাত আনুমানিক 2টা-2:30টার দিকে থানা পুলিশ উদ্ধার করে। সেটা গোলাই নতুনপাড়া সুরুজ মিয়ার পাটক্ষেত এরকম একটি জায়গা থেকে। তো আসলে আমরা সংবাদটি পাওয়ার সাথে সাথে, যখন ডেড বডি পাওয়া যায়, সাথে সাথে আমাদের পিবিআই ক্রাইম সিন টিম অতি দ্রুত আমরা চলে যাই। তো আমরা পারিবারিকভাবে তার তথ্যগুলো নেওয়ার চেষ্টা করছিলাম। তার মায়ের এত আহাজারি দেখলাম, তখন থেকে আমরা এটা কাজ করতে শুরু করি যে যেহেতু অটোটি নিয়ে বের হয় এবং অটোটি কিন্তু পাওয়া যায়, আপনারা জানেন যে অটো যেহেতু পাওয়া অটোটি ছিনতাই হয়নি, কিন্তু সাকিবুলের ডেড বডি পাওয়া গেল। তো একটি সুস্থ ছেলে, স্বাভাবিক ছেলে, সে বাড়ি থেকে বের হলো, একদিন পরে তার ডেড বডি পাওয়া গেল। বিষয়টি আমাদের কাছে খুব মর্মস্পর্শী। তখন আমরা এটা নিয়ে কাজ করতে শুরু করলাম। তো আমরা যেভাবে আসলে কাজটি শুরু করলাম, আমরা যেহেতু অজ্ঞাত আসামি, আমরা কোনো রকম সিসি ফুটেজ আমরা পাই কিনা সেখান থেকে আমরা কাজ শুরু করি। তো আমরা একটি সিসি ফুটেজ আমরা পাই যে সাকিবুলের অটো রিকশাতে একজন যাত্রী ছিলেন। তো এই ফুটেজ থেকে আমাদের আসলে কাজ শুরু হয়, আমরা আগাতে থাকি এবং যে এই ছবিটি পাই পরে, যেটি আমরা আসলে শনাক্ত করতে সক্ষম হই। তার নাম আসাদুজ্জামান আসাদ, বয়স তার 34। তার বাবা একজন হাফেজ। পারিবারিকভাবে সে তার ফ্যামিলির সঙ্গে থাকে না, তার ওয়াইফ, 3টা বাচ্চা আছে, তাদের সঙ্গেও সে থাকে না। সে থাকে হেমায়তপুর জাদুরচর মসজিদ গলিতে তার একটা ভাড়া বাসা আছে এবং সে সাভার থানার সামনে বা কাছাকাছি আপ্যায়ন হোটেলে সে সহকারী ম্যানেজার হিসেবে কাজ করে বলে আমাদেরকে জানায়। তো এই তার পারিবারিকভাবে তার এই পরিবারের সাথে আসলে সুসম্পর্ক ছিল না এবং সে নানাভাবে সে ডিস্টার্ব ছিল, এটা বোঝা যায়। ঘটনার দিন আর কি, সে 30 তারিখ সে জাদুরচর থেকে সে তার বাড়িতে গোলাই নতুনপাড়া এখানে আসার জন্য সে বের হয়। ওখান থেকে সে মিতরা স্ট্যান্ডে আসে সিএনজি যোগে। এখানে আসার পরে গুড়ি বৃষ্টি হচ্ছিল, সে একটি ওষুধ ফার্মেসিতে কিছুক্ষণ অপেক্ষা করে, একটি অটো রিকশা নিয়ে যাবে, তার বাড়ির দিকে যাবে, এই জন্য। তো এরপরে ওইখানে আসলে সাকিবুলের অটো রিকশাটি পায় সে এবং সাকিবুলের সাথে তার কথা হয় 200 টাকা ভাড়া দিয়ে সে গোলাই নতুনপাড়া তার বাড়িতে যাওয়ার জন্য এখানে সে আর কি অটো রিকশাতে ওঠে। তো রাস্তাটা যেহেতু তাদের বাড়ির রাস্তাটা যেহেতু খুব ভাঙা, আর আসাদুজ্জামান তো রাস্তার ঝাঁকুনিতে তার আর পায়ে ব্যথা লাগছিল, কোমরে ব্যথা লাগছিল। সাকিবুলকে বলে যে আস্তে চালা ভাই, আস্তে চালা। তো ও এই যে আস্তে চালায়, আবার জোরে চালায়। তো এই রকম কিছুক্ষণ যাওয়ার পরে যখন বাড়ির কাছাকাছি চলে যায় প্রায়, তখন ওই বেশি ঝাঁকুনিতে হঠাৎ করে সে অটো থেকে সিট থেকে নিচে অটোর ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ওই সময় তাৎক্ষণিকভাবে সে পিছন থেকে সাকিবুলের ঘাড়ে একটা থাপ্পড় দেয়। এবার একটা কথা শুনিস না, এতক্ষণ ধরে বলি আসতে চালানোর পরে এই যে থাপ্পড়টা দেয়, তখন অটো রিকশাটাতে যেহেতু হালকা, পাশে একটু সামান্য কাত হয়ে সাইডে একটা গাছের সঙ্গে আটকে যাওয়ার পরে সাকিবুল তখন অটো থেকে ছিটকে লাফ দিয়ে নামার পরে আসাদকে গালিগালাজ শুরু করার পরে উনিও আবার পুনরায় চড়থাপ্পড় দিতে শুরু করেন। এই নিয়ে মূলত দুজনের মধ্যে ধস্তাধস্তি, কিল ঘুষি শুরু হয়। সাকিবুল যেহেতু হ্যাংলা পাতলা একটা ছোটোখাটো ছেলে, ওনার মোটামুটি একটু স্বাস্থ্যসম্মত সুঠাম। তো এই দুইজনের ধস্তাধস্তি, মারামারি, কিল ঘুষি, এর মধ্যে তারা আসলে পার্শ্ববর্তী রাস্তায় এই পাটক্ষেতের ভিতরে তারা দুইজনেই পড়ে যায়।
পড়ে যাওয়ার পরে ওখানে গিয়ে আবার আসাদ কিন্তু সাকিবুলকে একই রকমভাবে কিলঘুষি মারতে থাকে। তো সাকিবুল চিৎকার দেওয়ার পরেও তাৎক্ষণিকভাবে তার মুখ চেপে ধরার পরে তাকে মাটিতে ফেলে দেয় এবং উপর করে, যেহেতু কাদা মাটি, ওই যে বৃষ্টির কারণে কাদা মাটি, ওই কাদা মাটির ভিতরে তার মুখটা চেপে ধরলে সে আর তখন আর কি কথা বলতে পারে না, এবং তার এই পিঠের উপরে কনুইটা, ঘাড়ের মধ্যে কনুইটা দিয়ে চেপে ধরে আর হাত দিয়ে মাথা মাটির ভিতরে চেপে ধরে। তার মুখের ভিতরে যখন কাদা ঢুকে যায় সে আর চিৎকার করতে পারে না, মানে কথা বলতে পারে না, নিঃশ্বাসও নিতে পারে না। তখন আসলে সে ছটফট করে আস্তে আস্তে সে ওই ঘটনাস্থলে ওই সময় আসাদের সামনেই সে ওই সময় ছটফট করতে করতে মারা যায়। তো আসাদ এই সময় যেহেতু তার পা ভাঙা, সে তো মানে যেহেতু বুঝতে পারে যে এখন লোকজন চলে আসলে তো তার বিপদ, তো ওই সময় সে আসলে ওই পাটক্ষেতের ভিতর দিয়েই সে দৌড়ে চলে যায়। তো আমরা ঘটনাস্থল থেকে পুলিশ তাৎক্ষণিকভাবে ওই যে আসাদের একটা স্যান্ডেল পেয়েছিল, তখন তো পুলিশ জানতো না এটি কার স্যান্ডেল, এবং ডিসিসড সাকিবুলের মোবাইলটি ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। কিন্তু আসামির মোবাইলটির কোনো তথ্য আসলে সে দিতে পারে না। সে বলে যে এটি কোথায় পড়ে গেছে সেটা বলতে পারে না। তবে আর এটাও আপনারা জানেন যে সাকিবুলের যে অটোটি সেটি পুলিশ হেফাজতে ছিল, যেটি আলামত হিসেবে পুলিশ উদ্ধার করেছে, জব্দ করেছে। তো এই হলো বিষয় যে আমরা আসলে মামলা রুজু হওয়ার পর থেকে ছায়া তদন্ত করছিলাম। তো আমরা ইতিমধ্যে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এই মামলাটি এখন পিবিআই তদন্ত করবে। আমাদের পিবিআইয়ের সাব ইন্সপেক্টর রবিউল ইসলাম, তিনি এখন থেকে মামলাটির মানে বাকি কাজ সম্পন্ন করবেন। একটা সিসি ফুটেজ যেটি আমাদেরকে আসলে কাজের মানে আমাদের তদন্তের সূত্রপাত, এই সিসি ফুটেজে আসামি আসাদকে দেখার পর থেকে আমরা তো আসাদের নাম ঠিকানা কিছুই জানি না। এরপর থেকে আমরা ছদ্মবেশে এই ব্যক্তি কোন দিকে, তার মুভমেন্টটা আমরা খেয়াল করি যে অটোতে সে কোন দিকে যাচ্ছিল, ওই রাস্তাটা ফলো করে আমরা এগোতে থাকি যে আরও কোনো সিসি ফুটেজ পাই কিনা, এবং আমরা আসলে একটু ছদ্মবেশে কিছু জনকে ওই সিসি ফুটেজটা দেখিয়ে শনাক্ত করার চেষ্টা করছিলাম। তো এইভাবেই আমরা আসলে তার প্রথমে নাম পাই। তো শুধু নাম পাই, তারপরে পিতার নাম, পারিবারিক তথ্য, এগুলো আমরা পাই। এই তথ্যগুলো যাচাই করার জন্য আমাদের একটু সময় নিতে হয়, কারণ মানে তথ্যগুলো যেগুলো পাচ্ছি সেগুলো সঠিক কিনা এই যাচাইয়ের জন্য আমরা ছদ্মবেশে এবং একটু নানান কৌশলে আসলে তার পরিবারের অন্যান্য সদস্যদের তথ্যগুলো আমরা পাই। তো তারপরে সেগুলো যাচাই করার পরে আমরা যখন শতভাগ নিশ্চিত হই যে এই ব্যক্তি আসাদ এবং ইনিই ঘটনাটি ঘটিয়েছে, এটা আমরা প্রথমে ডিটেকশন করি। তারপরে তার আমরা লোকেশন শনাক্ত করার জন্য আসলে কাজ করি, এবং তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা পরে এই হেমায়েতপুর যে মাদ্রাসা গেট, ওখানে উনি এক মাদ্রাসার পরিচালক যে আসলে তার শেল্টারেই ছিল। তো সেখান থেকে আমরা গতকাল আনুমানিক মানে সন্ধ্যার আগে আমরা তাকে হেফাজতে নেই, এবং সে আমাদের কাছে এই ঘটনার সত্যতা স্বীকার করেছে। আমরা তাকে তার 164 করার জন্য আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়ার জন্য তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করব।